আমি ডুবিয়েই ছাড়বো। দু মাসের মধ্যে এবারে সবাইকে কেমন করে বশ করে নিয়েছে। আর আমার মা বোমা বলতে অজ্ঞান, যেন জীবনে কোনোদিন বই দেখেনি। কিন্তু কিন্তু ওই বউটাকে দেখলে আমার গা একদম চলে যায়। কিন্তু দিদিমণি ওই বৌমণির লাগে তোমার বরের মনটা যে কইলা যায়। কখনো না। আমার বর ওর দিকে ফিরেও তাকায় না, ও শুধু দীপালি বলতে অজ্ঞান। আজ যা গরম। একই রে, এরকম মান্না দেওয়া পোশাক পরে তুই হাওয়া খাচ্ছিস যে? এই তুই কি জানিস না আজ আমাদের বিবাহ বার্ষিকী? জানি জানি। আর তাহলে রান্না করে যাসনি কেন? আজ আমি রান্না করুন না। রান্না করবো না মানে? আজ আমার ছুটি। এই ঘরের মধ্যে তুই বসে পড়লি কেন? বসুন না। তাহলে শুইয়া পড়ি। আরে শোনো, তা মানে? কি আরাম। চুলার পাশে ঠাইকা ঠাইকা এই শরীরটা শুকায়া গিয়েছিল। বহুদিন পর ছুটি পাইয়া বড় স্বস্তি পাই না। ওকে প্রকাশ, যদি একটা চা পাইতাম তাহলে সঙ্গর শরীরটা একটু সাঙ্গা হইত। ও তুই চা খাবি? দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য চা নিয়ে আসছি। কি? তোর জন্য আমি চা করবো? তার তো সাহস তো। গগন! আরে গগন! নাম ধরে ডেকে তুমি
ওকে ঠাকুরজি, বিবাহ বার্ষিকীর দিনে আজ তুমি শাড়িটা পরে আছো, তোমার মুখটা এরকম শুকনো দেখাচ্ছে, গয়না পরোনি কেন গো ঠাকুরজি? কি হলো? কি করে পরবো? আমার কি নতুন কোনো গয়না আছে নাকি? সে কি তোর বিয়েতে যে আমি তোকে একদম ভর্তি গয়না দিলাম, সেই গয়নাগুলো কোথায় গেল? একটা গয়না দিলাম, সেগুলো তো সে আফ্রিকানের ভর্তি বুড়ির মতো। সেই গয়নাগুলো কি এখন করা যায়? এই গয়নাগুলো তো করা যায়। আজ থেকে আমারই সমস্ত গয়নাগুলো সংসারের প্রত্যেকটা বধূর যা করা উচিত আমি তাই করেছি মা। ও ভুবনদা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো বলে কি আজকে তো নায়িকা এখানে উপস্থিত হয়েছে, কিন্তু নায়ক মানে আমাদের ঠাকুর চামা সে আবার কোথায় গো? দাদা বাবু আর জয়দীপ বাবু সাজাচ্ছে। আমি কি তাহলে ওদের দেখে নিয়ে আসবো? আজ কিন্তু আমি তোমাদের ছুটি দিয়েছি। আজ বাড়ির যাওয়া কাজ সব কিন্তু আমি নিজে একা করবো, বুঝলে? একটু দাঁড়াবো। কি হচ্ছে ঠাকুরজি? বৌদি, তুমি এত ভালো, অথচ আমি তোমাকে আজকের দিনে এমন করে চোখের জল ফেলতে আছে বলো? কাঁদে না। জানা দীপালি, আজ আর কোনো কান্নাকাটি নয়, আমরা এসে গেছি। তোর বিবাহ বার্ষিকীতে আনন্দ করবো বলে সব কাজ ফেলে আমরা ছুটে এসেছি। আজ শুধু আনন্দ আর আনন্দ। তুমি একেবারে ঠিক কথা বলেছো রায়না, ঠিক কথা বলেছো। আজকের দিনে আমরা দুজনে মিলে শুধু আনন্দ করবো, আনন্দ। আমার এই আদরের নরদিকে নিয়ে শুধু বলবো, বাসবো ভালো, রাগবো ধরে, এই জীবন হাসিটারে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাগবো ধরে, এই জীবন হাসিটারে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাগবো ধরে। হয়েছে তোরা এবার নাও, কত রাত হয়ে গেছে, তোর সে ছাল আছে? হ্যাঁ মাসিমা, এখন খুব খিদে পেয়েছে। এসো বৌমা, এসো, ওদের খেতে দেবে, এসো। আপনি খেতে আমি? বলা বৌদি, সহজেই আপনি শুরু করে দিলেন। এদিকে আপনাকে শেষ করতে হবে। যাকে বলে মধুর এনো সভা হয়। তোরা আমার সঙ্গে আয়, আমরা হাঁটাহাঁটি ডাইনিং টেবিলটা সাজিয়ে নেবো। আয়, তাড়াতাড়ি আয়। ও গোপালদা, প্রকাশদা, শোনো না, ঠাকুরজি বিছানাটায় ভালো করে স্প্রে করে দেবে। আজ কিন্তু ওদের আবার নতুন করে পুরো সজ্জা হবে, বুঝতে পেরেছো? বৌদি, তুমি না কি দাদা আছে না? দাদার কথা আর বলিস না দীপা, বউয়ের আঁচলই ছাড়ে না। জয়দীপ, দেবিকা তোর বোন? বোন ওখানে, এখানে কিন্তু ও বন্ধুর বোন। কিন্তু তোমার ওই বন্ধুটা মোটো হ্যাংলা নয় বলে দিচ্ছি। তাই নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি প্রয়োজন হলে তার প্রমাণ দিয়ে দিতে পারি, বুঝলে? আচ্ছা, চলে এসো তো তোমরা সবাই আমার সাথে। অনেক হ্যাঁ, কাজ। চলো। কি হলো? না মানে ভয় নেই দেবী, আমি কিচ্ছু দেখিনি। চালিয়ে যাও। তুমি কি গো, জয়লার সামনে এমন করে আঁচল ধরে টানলে কেন? তুমি বলো তো। আমি আমার বউয়ের আঁচল ধরে টানলাম। কিন্তু জয়দীপটা যে দেখে ফেললো। না দেখুন, সত্যি তুমি তাহলে সত্যি একেবারে হ্যাংলা, যাকে বলে একেবারে বউ পাগল। তুমি আমাকে সত্যি পাগল করেছো দেবী। আমি তোমাকে যতই দেখছি তখন তোমার প্রেমে পড়ছি। উমা, সে কি কথা? আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে তোমার? তোমাকে এক্ষুনি একটা এই মা,
আমার স্ত্রী হিসেবে দেবীকে পেয়ে আমি ভীষণ খুশি, আমি খুব সুখী। সুখী সুখী আমি আমি আজ ভীষণ সুখী। এত সুখ সবার জোটে না। মায়ের মতন শাশুড়ি পেয়েছি, দেবতার মতন আমি আমার স্বামী পেয়েছি। সত্যি কটা মেয়ের ভাগ্যে এমন পরিবার জোটে বলো তো। সত্যি এই সব কিন্তু আমার মা বাবার আশীর্বাদ। এই বাক্সটা বিয়ের সময় বাবা আমার হাতে দিয়ে বলেছিল মায়ের হাতে গয়না আছে, কিন্তু হানিমুনে যাওয়ার তারায় বাক্সটা খুলে দেখাই হয়নি কি কি গয়না আছে। দেখি তো মায়ের বাক্সে কি গয়না আছে। আমার মা এত সুন্দর গয়না পরতো, এত ভারী ভারী গয়না। মা নিশ্চয়ই অনেক অনেক বড় লোক বাড়ির বউ ছিল। মা গো, মা তুমি যেখানেই থাকো না কেন আমাকে তুমি আশীর্বাদ করো মা। আমি যেন এই সংসারটাকে সবসময়ের জন্য হাসি আনন্দে ভরিয়ে রাখতে পারি মা। না না, মার এই গয়নাগুলো আমি যত্ন করে দেখি। আরে গয়নার নিচে ওটা কি? গয়নার নিচে কি? এ কি? এ তো একজোড়া ঘুম। আমার মা কোনো নৃত্যশিল্পী ছিলেন, কিন্তু এই ঘুমগুলো নিয়ে আমি কি করবো? আমি তো নাচতে
বলো দেবী, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে আশ্চর্য, এত সহজে তোমার ঘুম কি করে আসলো? পলাশ! পলাশ! ও বৌমা! ও, বৌমা এখানে আছে দেখছি। তুই আর বৌমা বারান্দায় কতক্ষণ আছিস? অনেকক্ষণ আছি। তুমি কোনো শব্দ শুনতে পাওনি? কিসের শব্দ গোপন দা? ঘুমের শব্দ আমি আর গোপন নিজে কানে শুনেছি। কই? আমরা তো কিছু শুনতে পাইনি। কিন্তু আমরা শুনেছি। তুই ভুল শুনেছিস দীপালি। দীপালি ভুল শুনলেও আমি পরিষ্কার শুনেছি। এই ওই বারান্দায় ঘুমোর পরে নাচছে। জামাইবাবু ঠিকই বলেছে দাদাবাবু, আমি আর প্রকাশ নিজের চোখে দেখেছি একটা মেয়ে বারান্দায় ঘুমুর করে নাচছে। বলছি না আমি আর দেবী বারান্দায় অনেকক্ষণ থেকে বসে আছি, তাহলে কে এখানে ঘুমুর করে নাচবে? তোর বউ কিন্তু নাচতে জানে রে দাদা। দীপা, দীপা অন্যায় কি বলেছে? গোপন আর প্রকাশ যখন এই বারান্দায় একটা মেয়েকে ঘুমোর করে নাচতে দেখেছে, আর যেহেতু বৌদি ছাড়া এখানে অন্য কোনো মহিলা নেই, তাহলে কি প্রমাণ হয় না? তাই ঘুমোর করে তোমার বউ আগে বৌদি নাচছিল। তুমি কিন্তু তোমার এখতিয়ারের বাইরে চলে যাচ্ছ। মা আপনি হ্যাঁ, আমি জানি তোমার বর্তমান শিবানীর সঙ্গে পলাশের বিয়ে না হয় তুমি মনে মনে ভেঙে পড়েছো। তাই বৌমা আসার পর থেকে তুমি আর দীপা দুজনেই বৌমার দোষ খুঁজে বেড়াচ্ছ। মা আপনি আমাকে ভুল বুঝবেন না মা। গুঞ্জন, আমার ভুলটা যেন ভুল হয়ে থেকে যায়। আর গোপন প্রকাশ তোদের আমি সাবধান করে দিয়ে বলছি, কোনোদিন আর দ্বিতীয় দিন যদি এরকম ধরনের কাণ্ড করাস, তাহলে তোদের দুটোকেই আমি এ বাড়ি থেকে তাড়িয়ে দেবো। যা, ঘরে চলে যা। আর তোকেও বলি বলা, এত রাত পর্যন্ত বৌমাকে নিয়ে তুই বারান্দায় থাকবি না। বলা তো যায় না, কোনোদিন হয়তো কেউ বলে বসবে এ বাড়ির বউ বাইজি। এই যে মা তোমাকে নতুন করে অপমান করে গেল, তুমি শুনতে পাওনি? সন্তানের প্রতি মায়ের অপমান অভিযোগ নয়, আশীর্বাদ। কিন্তু ব্যাপার হলো বড়দা, এত কাণ্ড ঘটে গেল, হয়তো বৌদির কোনো হেলদোল নেই, আর তুমিও কোনো কথা বলছো না। যা বলার আমি আগেই বলেছি। এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কিন্তু আমার যে কথা আছে শালা বাবু, কি বলতে চাও তুমি? ঘুমুর করে বৌদির নাচের ব্যাপারটা তুমি কি মিথ্যে বলে অস্বীকার করতে পারো? তার মানে ঘুমুর মারা পায়ের শব্দ শুনে মনে হচ্ছিল এই চৌধুরী বাড়িতে বাইজি নাচ চলছে, বাইজি নাচ। আর সেই বাইজিটা হলো তুমি বিটার আত্মস্থ সারা বাবু। এমন ভাবে আমার জামার কলারটা ধরেছো, তাতে মনে হলো তুমি চৌধুরী বাড়িতে বললে তুমি সত্যি করে বাইজি এনেছিল, একটা বাইজি। মিথ্যা, সব মিথ্যা, নিঃসব ফুলের মতো দেবী। দেবী, 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 দেবী। ও মা, তুমি কখন এলে? তার আগে তুমি জবাব দাও, তুমি ঘুমুর করে নাচছিলে কেন? আমি নাচছিলাম। জবাব দাও, অমন বাড়ছির নাচ তুমি কোথায় শিখলে? কি বলে ভাইজি? তুমি মিথ্যে কথা বলছো। আমি ভাইজি নাচ? ছি 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 ছি। ও কথা তুমি কেমন করে বললে গো? আমি কোনোদিন কখনোর জন্য নাচ শিখিনি। তুমি মিথ্যে কথা বলছো। একটু আগে এই ঘুমুরের আওয়াজ শুনে কিছু বাড়ির সকলে ছুটে এসেছিল। আমি যদি সময় মতো তোমার পা থেকে ঘুমুরগুলো খুলে না নিতাম। সে কি কথা? আমি দেবী, সত্যি করে বলো। তোমাকে ছুটে বলছি। তুমি বিশ্বাস করো, আমার বাবা একজন শিক্ষিত, কিন্তু খুব প্রাচীন বুদ্ধি মানুষ। সে কখনোই চাইতেন না যে তার ছেলেমেয়েরা নাচ গান শিখুক।
আসলে ওই ঘুরগুলো আমার মায়ের গয়নার বাক্সের মধ্যে ছিল, তাই সেইগুলো আমি পড়েছিলাম। কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এমন করছো কেন? আমি আমি কিছুই মেলাতে পারছি না দেবী, কোনটা ঠিক আর কোনটা ভুল আমি কিছুতেই মেলাতে পারছি না। আমিও বুঝতে পারছি না যে তুমি কি বলতে চাইছো। আমিও কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না দেবী, আমিও বুঝতে পারছি না। তোমার ওই ঘুমুর পড়া না আমার কাছে সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি একটা চূড়াবালির গর্তে একটু একটু করে তলিয়ে যাচ্ছি, একটু একটু করে তলিয়ে যাচ্ছি। মানুষটা অমন করে চলে গেল কেন? ওকে দেখে মনে হচ্ছে ওর বুকের ভিতরে একটা অনেক বড় ঝড় বয়ে যাচ্ছে। ঝড় ও যে বলে গেল আমি নাকি পায়ে কোমর পরে বাইজের মতো নাচ করছিলাম। হ্যাঁ, মনে পড়েছে মায়ের এই সোনার বাক্স থেকে আমি খবর নিয়ে পায়ে পড়েছিলাম। কিন্তু বাইজের মতন নাচ করেছি। না, কি করে সম্ভব? আমি তো কখনো কোনোদিনের জন্য নাচ শিখিনি। তাহলে ও নাচ আমি কেমন করে নাচলাম? হায় ঈশ্বর, আমার জীবনে তুমি কেন এত বড় ঝড় তুললে? ঈশ্বর, কেন এত বড় ঝড়? কি অদ্ভুত ঘটনা, তাই না? নিশ্চয়ই মাত্র কয়েক মাস আগে আমি তোমাকে চিনতাম না। এমনকি এখনো চোখের দেখাও দেখিনি, কিন্তু আজ আমরা একেবারে কাছাকাছি। আমি তো তোমার কাছে আসার জন্য সবসময় আমার মনটা ছটফট করে, জানো, কিন্তু কি করবো বলো, একদম সময় সুযোগ পাই না। কিভাবে কতদিন চলবে শিবানী? খুব শীঘ্রই আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তার জন্যই সামনের উইকে আমি তোমার বাবার কাছে যাবো। না জয় না, ছেলে মানুষই করো না, এখন নয়, আর কটা দিন প্লিজ, আর কটা দিন অপেক্ষা করো। অন্তত দেবুর চাকরি পাওয়া পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো প্লিজ। কোনটুকু সময় তুমি আমাকে ছাড় দাও, বলো দেবে না? আমাদের ভালোবাসা কি ছাড়তাও ঘুরতে মাত্র কয়েক মাস কেন? আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। জয়, দেখো গুরু, দেখো গুরু, দেখো গুরু, দেখো দেখো গুরু, দেখো যার প্রেমে নিজে লাট্টু হয়ে আছো, যার জন্য আমাদের দুজনে এত ফাটাফাটি, তার কাণ্ড তার কারণ আর নিজের চোখে দেখো। শালা আমার মাথায় আগুন জ্বলে উঠছে, ইচ্ছে করছে এখনই দুটোকে কেটে কুচি কুচি করে ফেলি। একটা কথা মনে রেখো, একটা কথা মনে রেখো, জীবনে এখন আমাদের মালিক গুঞ্জন রায়ের বেতার। আজই জীবনের পুরো ক্ষতি করতে চাইলে গুঞ্জন রায় তোমাদের দুনিয়া থেকে উড়িয়ে দেবে, দুনিয়া থেকে। তার আগেই শালিকে আমি খালাস করে দেবো। শালা আমার সাথে বেইমানি, জ্ঞানী লাভ করে ছাই হবো। মাথা গরম করো না গুরু, মাথা গরম করো না। দিমাগ লাগিয়ে থাকো। দিমাগ লাগিয়ে কাজ করতে হবে। ঠিক বলেছিস ফন্ডা। সারা জয়দীপ ডাক্তার শিবানের পেয়ারের ছুটিকে ভাঙতে চল, আমরা গুঞ্জন রায়ের কাছে যাই। এই যে মশাই, কেউ যদি এসে দেখে যে তুমি তোমার পেশেন্টকে ধরে দূর, আমার পার্সোনাল চেম্বারে কেউ আসবেই না। জয়দীপ আছো নাকি? জয়দীপ আছো নাকি? জয়দীপ, এই রে, জয়দীপ আছো নাকি? জয়দীপ, আমি কি করবো? এ বাবা, আমি কোথায় যাবো গো এখন? আমি এখন কি করবো বলো না? তুমি কোথাও লুকিয়ে পড়েছি মানে? আরে দেখো, কোথায় লুকোবো? আমি তো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, কোথায় লুকোবো বলো তো? আসুন আসুন বিজয়বাবু, ওরে আসুন। বাবা, পাখি কয়েক সঙ্গে এক্ষুনি ঘাড় মটকে দেবে। দাঁড়াও, মাথায় ঘুমটা দাও। হ্যাঁ, দিচ্ছি। আরে আমার মাথায় নয়, তোমার মাথায়। ও জয়দীপ, আগে স্যার, আজকে স্যার ভদ্রমহিলা কে? এই ভদ্রমহিলা কে? ভদ্রমহিলা? ওই ভদ্র মহিলা ও হলো না পেশেন্ট। কিন্তু তুমি ওর সঙ্গে কিন্তু তুমি ওর সঙ্গে কি করছো? মানে ট্রিটমেন্ট করছে। ট্রিটমেন্ট করছিলাম আর কি। তো জানেন আপনি তো জানেন আমি মনোরোগ বিশেষজ্ঞ, ভদ্রমহিলা হলো আর ওই ভদ্রমহিলা হলো পাগল। বলো কি জয়দীপ? বলো কি জয়দীপ? সুন্দর চেহারা, এমন সুন্দর যার চেহারা, পোশাক, সেমন ফিটফাট যার পোশাক, সে আবার কেমন
ওই রকমই যাকে বলে সিয়ানা পাগল। তোর নাম কি মা? কি হলো? কথা বলছো না কেন? তুমি কি কালা কালা, আসলে বোবা হলেই তো কালা হয়। এমন সুন্দর মেয়েটা বোবা কালা আবার পাগল। ওর বাবা মা মরে অনেক অনেক কষ্ট বলো। কষ্ট কষ্ট বলে কষ্ট, ওর বিয়ে দিতে পারছে না বলেই তো ওর বাবা ট্রিটমেন্টের জন্য আমার কাছে পাঠিয়েছে। আপনারা একটু দাঁড়ান, আমি ওকে বরঞ্চ দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এই যে আপনার ভয় নেই, ম্যানেজ হয়ে গেছে। কি ম্যানেজ হয়ে গেছে? না মানে ওটা অনেকটা কমিয়ে এনেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, আমরা ভাবছিলাম অন্য কথা। আমরা তো ভাবছিলাম অন্য কথা। তাড়াতাড়ি কেটে পড়ো। যাচ্ছি যাচ্ছি, কালকে কিন্তু বিকেল 4টের সময় ভিক্টোরিয়ার সামনে থাকবো, তুমি কিন্তু এসো, কিন্তু এসো। হাঁপ ছেড়ে বাঁচলাম। শোনো, আমরা দুজন ঠাকুরমশাই মেয়ে আমরা দুজনে ঠাকুর মশাইয়ের মেয়ে শিবানীর জন্য পাত্র দেখতে গেছিলাম। পাত্র দেখতে গিয়েছিলাম, কিন্তু পাত্র বেশ পছন্দ হলো না। তুমি তো আমার মেয়ে শিবানীকে দেখে তুমি তো আমার মেয়ে শিবানীকে দেখেছো। শিবানীর জন্য তুমি যদি শিবানীর জন্য একটা উপযুক্ত পাত্রের সন্ধান দিতে পারো, আমার বড় উপকার হয়। চেষ্টা করো। আমি চেষ্টা করব। হ্যাঁ, আপনারা নিশ্চিন্ত থাকুন। তুমি আমাকে বাঁচালে বাবা। তুমি আমাকে বাঁচালে বাবা। কোনো খবর পেয়েছে না? দেবীর কোনো খবর পেয়েছেন মাস্টার মশাই? কেমন আছে দেবী? ভালো আছে। ভালো আছে, খুব ভালো আছে। এই তো কদিন আগে দেবী আমাদের নিজে ফোন করেছিল। আমরা চলি। হ্যাঁ, তাহলে আমরা চলি। এসো কোথায়? এসো মশাই, এসো। আমার কথা মনে রাখো জয়দি। আমার কথাটা কিন্তু মনে রেখো বাবা জয়দি। এসো এসো এসো। মনে রাখবো না বলছি। মনে রাখবেন না করছি। সুন্দর সুপুরুষ। এমন সুন্দর সুপুরুষ জয়দীপকে আপনার চোখে হলো না? হ্যাঁ? আমি থাকতে অন্য কোনো পাত্র দেখে শিবানীর বিয়ে দিতে চাইছে? হবে না। হবে না। শিবানীকে বিয়ে করব আমি, তাই পাত্র খোঁজা বন্ধ। হ্যাঁ, জয়দি, তুই আমাকে বাঁচা, নাহলে আমি হয়তো পাগল হয়ে যাবো। এই পলাশ, কি হচ্ছে তো? কিন্তু মানুষের ঘরে চিকিৎসা করি, তুই কি বলতে পারবি নাচ না শিখেও কেন এবং কি কারণে দেবী প্রতিদিন ঘুমুর করে রাত্রিবেলা নাচে? কি বললি? কি বললি? দেবী ঘুমুর পড়ে নাচে? ব্যাপারটা একটু খুলে বল তো। তাহলে শোন জয়দি, রাতে খাওয়া রাত্রে খাওয়া দাওয়া সেরে আমি আমার সবার ঘরে এসে শুয়ে পড়ি। শুয়ে পড়া। দেবীও শুয়ে পড়ে আমার পাশে এসে। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমুরের আওয়াজে হঠাৎ ঘুমুরের আওয়াজে আবার ঘুম ভেঙে যায়। বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দেখি তার মায়ের দেবী তার মায়ের দিয়ে ঘুমুর পরে মাইচির মতো নিচে চলেছে। পলাশ, আমি গিয়ে হাত দিতেই আমার হাতেই সে অচৈতন্য হয়ে পড়ে। আশ্চর্য। আশ্চর্য। আমি যতদূর জানি, আমি যতদূর জানি মাস্টার মশাই তো নাচের ঘোর বিপক্ষে। তাছাড়া দেবীও তো কোনোদিন নাচ শেখেনি। তাহলে এই প্রশ্ন আমার মনেও জন্ম নিয়েছে জয়দীপ। নাচ না শিখেও দেবী অমন বাইরের মতো নাচে কি করে? আর নাচের পরেই সে অচৈতন্য হয়ে পড়ে কেন? তার বাবার নাচের ঘোর বিপক্ষে, তার মা একজন ভক্তিমতী গৃহবধূ, আর তার মায়ের গয়নার বাক্সে ওই ঘুমুর এলো কি করে? তাছাড়া অন্য নাচ থাকতে দেবী কেন প্রতিদিন ওই নাচটাই নাচে? পলাশ, তুই এই এক নাচ প্রশ্ন আমার ব্রেনটাকে গোলমাল করে দিয়েছে। ডোন্ট ওয়ারি পলাশ, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। ঠিক করতেই হবে জয়দীপ, না হলে আমি কি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। আহ, কি সব যাতা বলছিস? তুই বুঝতে পারছিস না জয়, দেবী আমার শুধু স্ত্রী নয়, সে আমার হৃৎপিণ্ড। তাই বাড়ির লোক তাই বাড়ির লোক যাতে জানতে না পারে তাকে আমি এতদিন আড়াল করে রেখেছি। কিন্তু এইভাবে কতদিন চলতে পারে তুই বলতে পারিস? আর কয়েকটা দিন অপেক্ষা কর, আমি তোকে কথা দিচ্ছি। তোর ভালোবাসার দেবীকে আমি সুস্থ করে তুলবই তুলবো। ये मेरा वादा रहा। বৌমা আমাকে কথা দিয়েছে, রোজ রাতে শুতে যাবার আগে সে আমাকে রামায়ণ পড়ে শোনাবে। আর সেই কথা মতো আমি বৌমার ঘরে এসেছি। আজ শুনবো সীতার বনবাস। মা, ও মা, বৌদি কোথায়? বৌদি কেন এত রাত্রিবেলা বৌমাকে আমার তোর কিসের দরকার? বৌদিকে জিজ্ঞাসা করো। বৌদিকে জিজ্ঞাসা করবো রান্নাঘর থেকে দুধটা কোথায় গেল। তা সেই কথাটা তো গোপন প্রকাশকে জিজ্ঞাসা করলেই পারতিস। তুমি কি ভেবেছো আমি ওদের জিজ্ঞাসা করিনি? ওরা বলেছে জানি না। সে কি? ও মা, সে কি রে? তাহলে দুধটা গেল কোথায়? তোমাদের আদরের বৌমা দুধটা খেয়ে নিয়েছে।
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৌমা তো আমাকে বলেছিল, আমাকে বললো বৌদি, তোমাকে বললো, আর তুমি সেটা শুনে নিলে। তোমার জয়দীপটাকে যদি তোমার জয়দীপটাকে যদি দুধ খাওয়ার এতই শখ ছিল, তাহলে তুমি আমার বরের জন্য রাখা দুধটা না খাইয়ে বাজার থেকে কিনে এনে খাওয়াতে পারলে। দীপা, এইরকম ব্যবহার তুই বৌমার সঙ্গে দ্বিতীয় দিন আর করবি না, তাহলে আমি ভুলে যাবো যে তুই আমার মেয়ে। কেন কাঁদবো না? এই বাড়িতে আমার বর ছেড়ে আমার সবাই আমার শত্রু। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। তুমি কি ভেবেছো এরপরেও আমি এই বাড়িতে থাকবো? আমি আমার বর ধরে বারের হাত ধরে কালকে এই বাড়ি থেকে আমি চলে যাবো। ওর কথা ছাড় তো মা। তুই আমাকে রামায়ণ করে শোনাবি বলেছিলি, রামায়ণ করে শোনা। ওই যে সীতার বনবাস। হ্যাঁ মা, হ্যাঁ বলেছিলাম তো। আসুন বসুন মা, আমি আপনাকে এই রামায়ণ করে শোনাবো, কেমন? বাকি ওদের জমি পড়ে শোনাই মা। ধর্মেতে ধার্মিকরাম সংসারের প্রশংসায় দেশে দেখে নাহি কেন করিলে জিজ্ঞাসা, নাহি দিবে দেশের মধ্যে যদি স্থান, পরীক্ষা করিলা কেন কইয়া অপমান, যমুনা ত্যাগী প্রাণ তোমারই সম্মুখে, রঘুবংশ করকুল মধুলোকে। ওই সীতার বনবাস অধ্যায়টা আর আপনি পড়বেন না। ওই অধ্যায়টা শুনলে সীতার দুঃখে আমার বুকটা ফেটে যায়। আর মা, আপনার কাছে আমার অনুরোধ, আপনিও আর শুনবেন না। কেন শুনবো না কেন? কেন কি মা? আপনার ভাই একেরই আপনার হাই প্রেশার, তারপর প্রতি রাতে ঘুমুরের শব্দে আমার ভালো করে ঘুম হচ্ছে না। এর সঙ্গে যদি সীতার দুঃখটা মনের মধ্যে ঢুকিয়ে নেন, তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বে। মা, ঠাকুর জমি ঠিক কথা বলেছে। চলুন, আপনি গিয়ে ঘরে শোবেন। চলুন, আমি আপনার পায়ে ভালো করে তেল মালিশ করে দেবো। তুই কে রে মা? তুই কে? সারা দিনের এই অক্লান্ত পরিশ্রমের পর তুই আমার পায়ে তেল মালিশের কথা তুই বলিস না। থাকবো মা, আজ নয় অন্যদিন হবে। মা, আপনি আশীর্বাদ করি মা, তুমি সুখী হও। তোমার ছোঁয়ায় এই আমার এই সংসারটা যেন ফুলে ফলে যেন ভরে ওঠে মা, যেন ফুলে ফলে ভরে ওঠে, যেন ফুলে ফলে ভরে ওঠে। মানে বৌদি মানে বৌদি জয়দীপ যারা দেখছিল তো, ওরা কোথায়? ওরা দুজনে আবার কোথায় যাবে? ছাদে বসে দুজনে মিলে গল্প করেছে তো। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি কি আমাকে কিছু বলতে চান? অনেক কথাই তো বলতে চাই, সে কথা বলার সুযোগ পাই কথা। কেমন করে সেই সুযোগটা আপনি পাবেন? আমার চারপাশে যে লক্ষণের গন্ডি কাটা আছে। তার মানে নিজেকে আপনি সীতা ভাবছেন? হ্যাঁ, এই মুহূর্তে ভাবছি। আর আপনি দুরাচারী রাবণ। আপনি ভুল বললেন বৌদি, আমি রাবণ নই, আমি আপনার নন্দা। মনটা মিঠাই দিয়ে প্রথম দিন আপনাকে আমি আপ্যায়ন করে কাছে টেনে নিয়েছিলাম, কিন্তু কি বলতে চান আপনি? এই যে ভিখিরির ছদ্মবেশে আপনি নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন সকলের কাছে, কিন্তু সকলের কাছে লুকিয়ে রাখতে পারলেও আমার কাছে কিন্তু নিজের চরিত্রটা কিছুতেই লুকিয়ে রাখতে পারবেন না আপনি। আপনাকে আমি খুব ভালো করে চিনে গেছি, তাই এই মুহূর্তে বলছি, যান এক্ষুনি, এই মুহূর্তে এখান থেকে চলে যান বলছি। জানোয়ার লোকটার হালচাল কখনই আমার ভালো লাগে। ভেবেছিলাম আমার স্বামীকে আমি কথাটা বলবো, কিন্তু আমার ঠাকুরজির মুখে দিয়ে তাকিয়ে সে সমস্ত কথাগুলো আমি কিছুতেই বলতে পারছি না। তুমি কোন কথাটা বলতে পারো না দেবী? ও মা, তুমি এসে গেছো? ও জয়দীপটা মনে হয় শুয়ে পড়েছে। ওটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয় দেবী। এই, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? আমি কদিন ধরে লক্ষ্য করছি তুমি যেন সবসময় কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকছো। আমি তোমাকে কোনো প্রশ্ন করলে তুমি তার সঠিক উত্তর পর্যন্ত আমাকে দিচ্ছ না। উত্তর আমিও খুঁজছি দেবী,
উত্তর খুঁজতে খুঁজতে আমি দিশেহারা হয়ে পড়েছি, তবু উত্তর মিলছে না। কেন গো, কি হয়েছে? আচ্ছা, তোমার ফ্যাক্টরিতে কি কোনো গন্ডগোল হয়েছে, না ঠাকুর জামাই তোমার ব্যবসার ঠিক মতো হিসাব তোমাকে দিতে পারছে না? আমি জানি না বেবি, আমি জানি না। আমি আমি বড় ক্লান্ত। ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি তোমাকে তোমাকে কিচ্ছু বলতে হবে না। তুমি এখানে একটু শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে তোমায় ঘুম পাড়িয়ে দিই, কেমন? এসো, তোমার শরীরে মনের সমস্ত ক্লান্তি আমি এসো। তুমি একটু শান্তির ঘুম ঘুমো। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসলে বুঝিয়া জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসলে বুঝিয়া জীবনে আমার। ওই চাঁদের অতিথি ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়া বিনা। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা। মানুষটা সত্যি খুব ক্লান্ত, সে শান্তির ঘুরে ঘুমিয়ে পড়েছে। যাক, সারাদিন ক্লান্তির পর সে ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে এই ঘুমটা পড়ে আমি আমি আর একবার পরীক্ষা করে দেখি।
করছিস? আমি পিছনে ছেড়ে বারান্দায় এলাম কেমন করে? ও কি? মা ঠাকুরজি। ঠাকুরজি, ঠাকুরজামাই, ঠাকুরজামাই, জয়দীপদা, এত রাতে তোমরা এখানে কেন? আমি কি তাহলে কোনো অপরাধ করেছি? নিশ্চয়ই অপরাধ করেছো। মাঝ রাতে ঘুমন করে নিচে এই চৌধুরী বাড়ির মান সম্মান তুমি মাটিতে মিশিয়ে দিয়েছো। আমি বিশেষ করি না, আমার শ্বশুর বাড়ির সম্মান যাবে এমন কোনো কাজ আমি করতে পারি না মা। তাহলে তোমার ভাই ঘুমো কেন? আমার ঘুমো, আমার ভাই ঘুমো, আমার ভাই সত্যি তো আমাদের সঙ্গে একদম অভিনয় করবে না। মাসিমা প্লিজ আমার কথা শুনুন। আমার মনে হয় এর মধ্যে কোনো একটা রহস্য আছে। যেভাবেই হোক তুই আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দে জয়দীপ। তুই দেবীর চিকিৎসা করে এমন করে দে আমি যেমন মিথ্যাবাদী নই আমি দেবীও বাইছি নয়। এই সমস্ত তুমি কি কথা বলছো? আমি কেন বাইজি হতে যাবো? আচ্ছা দেবী, প্রত্যেকদিন মধ্যরাতে প্রত্যেকদিন মধ্যরাতে কেন তুই ঘুমোর করে আসিস? কেন তুই ঘুম পড়ে নাচিস বলতো? আমি দেখেছি। আমি দেখেছি কি করে সম্ভব? আমি তো আমার স্বামীর পাশে বসেছিলাম, তার পাশে তো ঘুমোতে চেয়েছিলাম। না 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 তুই ঘুমাসনি। সত্যি করে বল। সত্যি করে বল কেন তুই এরকম- কেন তুই এরকম করিস? মনে পড়েছে আমার মনে পড়েছে প্রত্যেক রাত্রে আমি যখন ঘুমিয়ে পড়ি তারপরে ওই ঘুমুরগুলো আমাকে তাদের কাছে ডাকে। আমি যেন হঠাৎ কানে শুনতে পাই ঘুমুরগুলোর আওয়াজ, সারেঙ্গির আওয়াজ, দমকচের আওয়াজ। তারপর কি হবে? তারপরে ওই ঘুমুরগুলো আমাকে তার দিকে তীব্র আকর্ষণে ডেকে কাছে টেনে নেয়। তখন আমি ছুটতে গিয়ে ঘুঘুরগুলোকে আমার পায়ের মধ্যে পড়ে ফেলি। তারপর আমি জানি না জয়দীপদা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে দেবী দেবী কি বুঝলি জয়দীপ? কি বুঝলি জয়দীপ? আরো কাউন্সিলিং না করলে ভালো করে কাউন্সিলিং না করলে সঠিক বলা যাবে না। সঠিক বলা যাবে না। তবু আমার সন্দেহ। তবু আমার সন্দেহ। কি সন্দেহ করছিস তুই? দেবীর দেবীর কোনো নিকট আত্মীয় অতীতে হয়তো বাইজি ছিল আর সেই কারণেই হয়তো আর সেই কারণেই হয়তো জয়দীপ, জয়দীপ দেবী কি বলছিস? হে তুই কি বলছিস? দেবী। দেবী ঈশ্বর হে তুমি কি করলে? শুধু তাই তুই এর জন্য দায়ী তো তুই। তো কাণ্ড করি না তাহলে তোর কাণ্ডজ্ঞানহীনতার জন্য এই চৌধুরী বাড়ি তুই কলঙ্ক লাগলো। এই চৌধুরী বাড়িতে আজ কলঙ্কের কালি লাগলো। তুমি তুমি হ্যাঁ, পাপের প্রায়শ্চিত্ত করবো, তাড়িয়ে তো দিতে পারবো না। তাই ওই নোংরা মেয়েটার হাতে আমি জলস্পর্শ করবো না, ওর মুখ দেখবো না।
শোনো শোনো ভাই বন্ধুরা, শোনো দিয়াবো, এই হারামির খেলা করো, হইবে এখন। কি খেলা খেলিব আমি বলিব না ভাই। মহানন্দে এই আগরে একটু নেচে যায়। তোমরা তোমরা দেখো গো হাসিয়া, ওই গৌরীর নৃত্য করে হাসিয়া হাসিয়া ঘরের মধ্যে যা কিছু জিনিসপত্র আছে সব খুলে বাইরে ফেলে দে। মানে কথাটি হচ্ছে আজকে আমি এই বাড়ি তখন নিতে চাই। কি খুব করি কাকা আপনি লোক না দিয়ে আমাদের ঘরের জিনিসপত্র সব বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন কেন? বেশ করে। এবার তোদের সবকটাকে হাত ধরে বাড়ি থেকে বার করে দেবো। মজুরি কাকা শালা, বাড়ি ভাড়া দেবার মুরুখ নেই, মুখে আবার বড় বড় কথা। এই ছন্দন, ঘন্টা, তোরা এই ঘরের জিনিসপত্র সব বার করে ঘরটা খালি করে দে। এবছর দুর্গা পুজোয় তোদের ক্লাবকে আমি 10,000 টাকা টাকা দেবো। খবরদার আমাদের ঘরের জিনিসে হাত দিলে আমি কিন্তু খুব খারাপ কাজ করে দেবো। আরে আর 8 ঘন্টার মধ্যে ঘর না ছাড়লে ওদের অবস্থা বহুত খারাপ হয়ে যাবে দেবু। তুমি লজ্জা করছিল এই পাঁচশো লোকটার কথা শুনে আর এই ভদ্র ফ্যামিলির উপরে এইভাবে হামলা করতে তোমাদের লজ্জা করছিল? বাড়ি ভাড়ার টাকা না দিয়ে জবরদস্তি ঘর দখল করে পড়ে থাকাটা ভদ্রলোকের কাজ। ভালো চাস তো একটু এই ঘর ছেড়ে দে। নইলে তারা মারতে মারতে লাথি মারতে মারতে ঘর থেকে বের করবো। এটা কি মগের মুলুক নাকি? তোমাদের শাসালিতে আমি ভয় পাবো? এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাবো? এ যাবি যাবি, আর না গেলে একেবারে লাশ বানিয়ে দেবো। কেন বাবু, না, লাফটার মারার দরকার নেই। যদি একবার ঘুরে যাবে আবার ওর বেটাকে 2-4 হাত দিয়ে এই বাড়ি থেকে বার করে দাও। কে কাকে ঘর থেকে বের করে দিচ্ছে? এই কি ভজহরি বাবু? আমি তো তোমাকে কথা দিয়েছি ভজহরি বাবু। তুমি এসেছো বাবা? তুমি দেখো না মজুরি কাকা এই লোকেদের লাগিয়ে আমাদের বাড়ি থেকে বার করে দিতে চাই। কেন ভজহরি বাবু? আমি আপনার বাড়ি ভাড়া মেটানোর জন্য আমি তো কয়েকটা দিন সময় চেয়েছি। তোমার মতো অসংখ্য মানুষকে আমি আর কোনো সময় দেব না। চন্দন, ঘন্টা, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এই বাপ বেটাকে হাত ধরে বাড়ি থেকে বার করে দে। এ ঠাকুরমশাই, ভালো চাও তো? মানে মানে ঘর থেকে কেটে পড়ো, হ্যাঁ কেটে পড়ো। নইলে কিন্তু তারা পুরোহিত বলে পার পাবে না। হবে এখান থেকে। আমি তোমার কাছে 3 দিন সময় চেয়েছি। এর মধ্যে সব টাকা মিটিয়ে দেবো। 3 দিন তো দূরের কথা, তোমাকে আমি 3 দিনও সময় দেবো না। চন্দন, ঘন্টা, মার আমাদের। খবরদার আমার বাবার গায়ে হাত দিলে কিন্তু এখানে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। বলে দিচ্ছি কেউ হাত দেবে না। আর একবার কেউ যদি আমার বাবার ভাইয়ের গায়ে হাত দিয়েছো, তাহলে তোমাদেরকে আমি পুলিশে ধরিয়ে দেবো বলে দিলাম। তুই এসেছিস মা? এই দেখ না, আমি বাড়ি ভাড়া দিতে পারি বলে এই ভজহরি মাল এদেরকে দিয়ে। জানি বাবা জানি, এই ভজহরি মাল একটা মানুষ নয়, আমার মধ্যে মনুষ্যত্ব কি করে থাকবে? ও তো মানুষের জন্ম দেয়নি বাবা,
এ তোমার জন্য এই পাড়ার বদনাম আমরা কিছুতেই মেনে নেবো না। কি আমার জন্য পাড়ার বদনাম? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। হাজরি কাকা, তুমি শুধু একবার বলেছে তুমি আর এদেরকে বাড়িতে ভাড়া থাকতে দেবে না। বাকিটা আমরাই কাজ করে দেবো। যা ব্যবস্থা করার তোরাই করবা। ইয়ে মানে কথাটা হচ্ছে আমি যখন আমার বাড়ি ভাড়ার পুরো টাকাই পেয়ে গেছি তখন আমি আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। আমি বরং কেটে পড়ি। তোমাদেরকে আমরা 7 দিন সময় দিই। এর মধ্যে এলাকা ছেড়ে না গেলে তোমাদের মেয়ে শিবানীকে আমরা মাথা নেড়া করে মুখে চুলকানি মাখিয়ে সারা এলাকায় ঘোরাবো। মামনি, কথাটা মনে রেখো। চন্দ্রমী এলাকার মানুষের মনের কথা বলে দিয়েছে ঠাকুর মশাই। তোমার এই মেয়ে অশ্লীল কাজকর্ম করে এই পাড়ায় বদনাম করে চলেছে। এটা আমরা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। এসব কি কথা বলে গেল রে মা? ওরা কোন অশ্লীল কাজকর্মের কথা বলে গেল? ওরা সব মিথ্যা কথা বলছে বাবা। দিদি এরকম কোনো কাজ করতে পারে না। সে বিশ্বাস আমার আছে রে বাবা। তোমার জানতে বড় ইচ্ছে করছে। আজ একসাথে এতগুলো টাকা ও পেল কোথা থেকে? বাবা, তুমি কি আমাকে সন্দেহ করো? বলো না বাবা, বলো সন্দেহ করো। সন্দেহ না করলে আমি যে স্বস্তি পাচ্ছি না রে মা। সত্যি সত্যি টাকাগুলো সৎ পথে রোজগারের তুই মা। তুই বল না রে, বল না মা। হে ভগবান, আমি কি করে বলবো যে বাবা গো, তোমার সব থেকে অপছন্দের কাজটা করে যে আমি টাকা রোজগার করি। তুই আমার ছুঁয়ে একবার বল না রে মা। তুই একবার বল। তুই চুপ করে থাকিস না। তুই চুপ করে থাকিস না দিদি, বাবার কথার জবাব দে। আমি তোমার কাছে বলছি বাবা, বিশ্বাস করো, তোমার মেয়ে কোনো অসৎ কাজ করেনি বাবা। তোমার মেয়ে কোনো ভাস্কর বাবু, ও ভাস্কর বাবু। মাস্টার মশাই, মাস্টার মশাই। আরে বিজয় বাবু, দেবুকে সঙ্গে নিয়ে এত সকালে কোনো অঘটন ঘটেনি তো? বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভাস্কর বাবু, হ্যাঁ আমরা সবাই ভালো আছি। কিন্তু দেবীমা কেমন আছে বলতে পারেন? কি ব্যাপার বলুন তো? হঠাৎ আপনি দেবীর কথা জিজ্ঞাসা করছেন? ওই যে বাবা স্বপ্ন দেখেছেন। স্বপ্ন? হ্যাঁ ভাস্কর বাবু, হ্যাঁ আমি যেন দেখলাম দেবীমায়ের মুখটা শুকিয়ে গেছে। সে যেন টুকরি টুকরি কাঁপছে। আমি তার চোখের জল মোছাতে গেলাম, সে আমার কাছ থেকে দূরে সরে গেল। ভাবলাম এই দেবীমায়ের কোনো বিপদ হয়নি তো? তাই তো আমি আপনার কাছে। আরে আপনি মশাই পাগল আছেন। না রে, দেবী আমার মেয়ে। আমি তাকে স্বপ্নে দেখলাম না। স্বপ্ন দেখলেন আপনি। এই কথাটা আমিও বাবাকে বোঝাতে চাইছিলাম, কিন্তু বাবা আমার কোনো কথা শুনলো না। ঘুম থেকে সোজা তুলে এখানে নিয়ে এলেন। দেবী আমার নিজের মেয়ে না হলেও মনে হয় সে যেন বহু জন্মের চেনা। সে যেন আমার বহু জন্মের পরিচয়। না হলে আমি তাকে না দেখে আমি মায়ায় জড়িয়ে পড়বো কেন? আর সেই মায়ার জন্যে আমার এই মনটা বড় অস্থির হয়ে পড়ে। আরে মশাই, অস্থির হলে চলবে? আমার মেয়ে দেবীর বিয়ে দিয়ে আমি না হয় নিশ্চিন্ত হয়েছি, কিন্তু আপনার এখন কত কাজ। মেয়ে বিয়ে দিতে হবে, একমাত্র ছেলেকে মানুষ করতে হবে। কাজে এত উতলা হয়ে পড়বেন না। মনটাকে আপনি শান্ত করুন, মনটাকে শান্ত করুন।
আমি আমি পলাশের ক্ষতি করেছি। হ্যাঁ বলেছেন বলেছেন। কেন আপনি বিয়ের আগে বলেননি আপনার মেয়ে একটা নাচনে বাড়ি বাইজি? মাথায় কথা বলবেন গুঞ্জন বাবু। আমার দিদি বাইজি নয়, জীবনে আমার দিদিকে আমি কোনোদিন নাচতে দেখিনি, অথচ আপনারা তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। কিন্তু কেন, কিসের জন্য? এই ঘুমুরের জন্য। ঘুমুর? হ্যাঁ, আরে নাচনে বাড়ি বাইজি, এটা গয়নাগুলোর জন্য। নাচনে বাইজি? গয়না? এগুলো কোথায় পেলে তোমরা? আরে কেন নাকামি করছে? ওগুলো তো আপনারই দেয়া। আমার দেয়া? মনে পড়ে আমাদের বিয়ের রাতে তার মায়ের আশীর্বাদ বলে এই এই ঘুমুর সমেত গয়নার বাক্সটা আপনি দেবীর হাতে তুলে দিয়েছিলেন। ও, হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আমি ওই বাক্সটা দেবীর হাতে তুলে দিয়েছিলাম। আপনার দেয়া এই বাক্সের ঘুমুর পরে আপনার মেয়ে দেবী চৌধুরী বাড়ির অন্দরমহলে মধ্যরাতে খানদানি বাইজির মতো নেচে বেড়ায়। পলাশবাবু, কি বলছো তুমি? বাইজি? Yes, বাইজি বাইজি। আর এটা থেকে তো প্রমাণ হয় দেবীর মা অত আপনার ছিল একজন খানদানি বাইজি। আমার মায়ের নামে একটা নোংরা কথা বললে আমি ভুলে যাবো আপনি আমার আত্মীয়। পবিত্র? আমার মা ছিলেন সত্যি করে পূজারিনী, আর এই সেই পূজারিনী মাকে নিয়ে যে বা যারা নোংরা কথা বলবে তাদের জিভটাই আমি টেনে ছিঁড়ে নেবো, জিভটাই টেনে ছিঁড়ে নেবো। ওর কথা তোমরা কিছু মনে করবে না বাবা। আসলে কোনো কিছু না বুঝে উত্তেজিত হয়ে পড়েছে। তাহলে কি আমাদের কথাগুলো সত্যি? সত্যি মিথ্যা আমি জানি না।
তুই এই নরকে বাবা আরে তুমি আমাকে কোন নরকে দর্শন করাবে এই দৃশ্য দেখার আগে বাবা আমার মৃত্যু হলো না কেন? তুই আমাকে বাবা বলে ডাকবি না। আজ থেকে জানবো শিবানী বলে যে মেয়েটি ছিল সে মরে গেছে। আমি নোংরা হয়ে গেছি একদম মাতাল মদ্যপের সামনে আমি শরীর দুলিয়ে কোমর দুলিয়ে নাচানাচি করি। কিন্তু জেনে রাখো বাবা, আমি যদি এভাবে টাকা উপার্জন না করি তাহলে তোমার মুখে ভাত উঠবে না। চাই না, আমি তোর এই নোংরা পথে উপার্জনের পয়সায় আমি ভাত খেতে চাই না। আমি উপাস করবো তোমার নষ্ট মেয়ের ময়লা টাকা আমি কোনোদিন ছাড়বো না। দাঁড়াও বাবা, আমি যাবো। বিজয় গোস্বামীর বাড়িতে কোনো পোষাইনের জায়গা নেই। তাই যদি থাকতো তাহলে 25 বছর আগে শিশুকন্যা সহ লাবণ্যকে ছেড়ে আমি আসতাম না। তোরাও আমার জীবনে আসতাম দিয়ে সেদিন যেমন পাইছি লাবণ্যকে ত্যাগ করেছি তেমনি আজকের ড্যান্স বারের মুখ্য রানী মিস শিবানীকে আমি ত্যাগ করলাম। বাবা আমাকে ত্যাগ করে চলে গেল, এমনকি আমার বাড়িতে যাওয়ার অধিকারটুকু আমার থেকে কেড়ে নিল। কিন্তু বাবা জানলো কি করে আমার এখানকার ঠিকানা? কে জানালো বাবাকে? এই যে আমি চুরি কাকা হ্যাঁ, মুখে বললে তো তোমার বাপ কোনো কিছু বিশ্বাস করবে না, তাই নিজেই তাকে আমি সঙ্গে করে এনে তোমার কীর্তিটা ফাঁস করে দিলাম। কেন করলে ভজরি কাকা? জানো বাবা আজ আমাকে ঘেন্না করে চলে গেল, আমার বাড়িতে ঢুকতে দেবে না। আমি কি করব ভজরি কাকা? আমি কোথায় যাব? আমি কার কাছে থাকবো? করেছে কি বলি? কিন্তু আমি কি করব? আমি কোথায় যাব? আমি কার কাছে থাকবো? আমার কাছে। তার মানে আমি তোমাকে ঘর দেবো, সাদা ঘর ব্যবস্থা করে দেবো, এমনকি তুমি চাইলে একটা সংসারও। ভজরি কাকা টাকা নয় সখী, টাকা নয়, তুমি আমাকে এমন একটা সম্পর্কে ডাকো যাতে মাখো কম থাকবে, মানে গরমে মাখামাখি হয়ে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই। চাঁদু, এই বয়সেও তোমার এত বিড়িতের রস? সব রস আজকে আমি নিয়ে গেলে রাস্তাটা। আল্লাহ, আমার লোক হয়ে তুই আমাকেই মারলি ঘন্টা। চুপ শালা। সেদিন তুমি শালায় আমাদের টাকা দিয়ে এদের বাড়ি উচ্ছেদ করার জন্য নিয়ে গেলে, আর এরা পুলিশকে কমপ্লেন করতে, আর তুমি না শালা পুলিশকে বলেছো আমাদের নাকি চেনোনি, আমাদেরকে তুমি জানোনি। ভুল হয়ে গেছে বাবাজি, ভুল। হ্যাঁ না মানে এই কথাটি হচ্ছে নিজে বাঁচতে সব দোষ তোমাদের উপর চাপাতে বাধ্য হয়েছি বাবাজি। আমি চাঁদু তোমাকে বাঁচতে দেবো না। কাল যদি পুলিশের সামনে গিয়ে নিজের দোষটা কবুল করে না নিয়েছো তো সারা আমি তোমাকে জ্যান্তই জ্বালিয়ে মারবো। দাদা বাবুজি দাদা, আমি যাবো, আমি বড় বাবুকে গিয়ে বলবো হুজুর এরা কোনো দোষ করেনি, সব দোষ আমার, মানে সব দোষ আমার বাবার। কথাটি হচ্ছে সব দোষ আমার 14 গোষ্ঠীর। ঘন্টা তুমি
এখান থেকে পালিয়ে যাও। এখানে থাকলে তোমার ভয়ঙ্কর বিপদ হতে পারে, ঘন্টা! ভয়ঙ্কর। চলি শিবানী। ঘন্টা! ঘন্টা! ঘন্টা বলে যাও, বলে যাও। আমার কি বিপদ হতে পারে? কিন্তু আমি এখন কোথায় যাব? কোথায় যাব? দাঁড়াও, কেউ না থাকলেও আমার মনে পড়েছে জয়দীপ। জয়দীপ আমার জন্য আছে, ও আমাকে ঠিক আশ্রয় দেবে। তাই আমি জয়দীপের কাছেই যাব। যাচ্ছ শিবানী? জয়দীপের কাছে? আরে জয়দীপ তো পাগলের ডাক্তার। তাকে তোমার হৃদয়টা দেখাবে কেন? তার জন্য তো পরাগ আছে। কি বলতে চান আপনি? পরাগ তাকে বিয়ে করেছে। মেয়েটাকে নোংরা মেয়ে কিনে যাকে বলে বাইজি। সেই দুঃখে পরাগের মনটা কাতর হয়ে আছে। কাতর হয়ে যাওয়া মানে তুমি তোমার ভালোবাসা আতর ছড়িয়ে দিও না। কি ভেবেছেন আপনি আমাকে? আমি একটা নোংরা বাজারের মেয়ে, তাই না? শুনুন, আপনার অনেক অত্যাচার আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আমি জয়দীপকে ভালোবাসি, তাকেই বিয়ে করবো, আর তাকে নিয়েই সংসার করবো। এই হারামজাদে, বিয়ে করার স্বপ্নটা ভুলে যাও। কেন? কেন ভুলে যাবো? কেন ভুলে যাবো? জয়দীপ আমাকে ভালোবাসে, সে আমাকে কথা দিয়েছে বিয়ে করবে। আমিও তোকে কথা দিলাম। জয়দীপ যাবে। আজ এই পৃথিবীটাকে কটিয়ে দেব রে। দাদা, আমি অর্জন করছি। জয় আপনার। আমি আপনাকে করতে দেবো না। বাধা দেবো আমি আপনাকে। এই রুমে আমার না, আমি একটা পাক্কা আরামি রে, পাক্কা আরামি। আমার কত বলে বাচ্চা রাজীব চৌধুরী আমার স্বার্থ পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমার ষড়যন্ত্রের কথা সে সব জানতে পেরেছিল। তার জন্যে চৌধুরী কেমিক্যালসের ম্যানেজারের চাকরি থেকে আমাকে ডিসচার্জ করতে চেয়েছিল। যদিও সবার আগে তার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছিল, তবু তাকে আমি খাতির করিনি রে। ওই কেমিক্যালের গরম করায় তাকে আমি পুড়িয়ে মেরেছি রে। পুড়িয়ে। হ্যাঁ জীবানী, তারপর থেকে আমি পাক্কা অভিনেতার মতো অভিনয় করে যাচ্ছে। আমি থেকে দীর্ঘশ্বাস থেকে হম হম করে কাঁদছি। আমি এমন হতভাগ্য জামাই, শ্বশুরের ভালোবাসা আমি বেশি দিন পেলাম না। আমার নিজের সমাজ বাড়ি সমাজে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। আজও তো আমি সন্তান পেলাম না। আজও আমি সন্তান পেলাম না। তুমি না পেলেও নতুন জীবনের সন্ধান আমি পেয়েছি গুঞ্জনদা। আর সেই সন্ধান এনে দিয়েছে এই বোতল বন্ধু। আজ আমি মাল ছাড়া কারণ নয়। তুমি কি করছো বাবু? এত বেশি মদ খেয়ে তুমি কি আত্মহত্যা করতে চাও? হ্যাঁ, আমি আত্মহত্যা করতে চাই। কি হবে বেঁচে থেকে? যাকে ভালোবেসে আমি বাঁচতে চাইলাম, সেই মেয়েটা যে আমার বুকে প্রতারণার ছুরি বসিয়ে দিয়ে গেল। তাই তো আমি এখন অর্ধনীত। কুঞ্জনদা, কি করে আমি সম্পূর্ণভাবে মরবো? তুমি আমাকে সেই পথটা বলে দাও, প্লিজ প্লিজ বলে দাও। এই তো সুযোগ। সাউন্ড বুস্টিং নিয়ে চলে এটা যাও। এটাই যাও। কি আপনি? আমি শিবানী পলাশবাবু, আমি শিবানী। তুমি সেই শিবানী? ভেরি গুড। মনে মনে তো আমি তোমার কথাই ভাবছিলাম। সে কি? কোথায় কোথায় গেল আপনার সেদিনের আদর্শ? আমার মতো একটা নষ্ট মেয়েকে আপনি। আমার তোমাকে ভীষণ দরকার। কেন 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 আমার মতো একটা নষ্ট মেয়েকে আপনার কি দরকার? এ যুগের সেই পলাশ চৌধুরী আজ হারিয়ে গেছে। এই মগজে গুলার পলাশ চৌধুরী বলছে তুমি আমার বন্ধু। তুমি কি আমার হাতে হাত মেলাবে না? আরে নিশ্চয়ই মেলাবে, নিশ্চয়ই মেলাবে। ওটা কিন্তু নয় বাবু। আরে আজই শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলে তারপর দেবীকে ডিভোর্স দিয়ে
জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম জীবনটাকে, জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম নদীয়ে ভরে গেলাম, নদীয়ে ভরে গেলাম জীবনটাকে, জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম জীবনটাকে, জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শুধুমাত্র তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আজকে আমি আমার ভালোবাসাকে গলা টিপে হত্যা করলাম। জয়দীপ, আমায় তুমি ভুল বোঝো না। জয়দীপ, আমায় তুমি ভুল বোঝো না, ভুল বোঝো না। প্রেমিকদের ভাঙার জন্য পলাশবাড়ির সীমানার দিকে বেরিয়েছিলাম। পলাশবাড়ির সীমানার দিকে বেরিয়ে গিয়ে জয়দীপের সঙ্গে শিবনের প্রেমটা নিয়ে আমি আপনার ওই কেটে দেওয়া প্রেমকে নতুন করে ছুড়ে দেবো স্যার। দেখি বললাম তুমি হ্যাঁ স্যার, আমি ওই শিবানীকে পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে আপনি আমাকে দিয়ে আপনার অনেক কাজ হাসিল করে নিয়েছে, কিন্তু এতদিনে বুঝলাম জোর করে কখনো কারো মন পাওয়া যায় না। আরে মন না পেলো জোর করে তার শরীরটা, আরে ওর চরিত্রটা একটা দাম কেটে দিতে পারতে। ভেবেছিলাম, অনেকবার ভেবেছিলাম যে হংকার শিবানীকে একদিন তুলে নিয়ে গিয়ে জোর করে দিয়ে সন্দম কিন্তু কিন্তু আমার ঘুমন্ত বিবেকটা যে প্রতিবারই আমার চেতনায় চাবুক মেরে বলে ওঠে, নিজের ভালোবাসার মানুষটাকে তুই এভাবে কষ্ট দিবি ছন্দ? যে শিবানী তোমাকে এতটুকু ভালোবাসে না, তাকে তুমি তোমার মনের মানুষ ভাবছো সন্দম? শিবানী আমায় না ভালোবাসলেও আমি যে তাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি স্যার। সন্দম শিবানী জয়দীপ ডাক্তারকে ভালোবাসে, এটা আপনিও জানেন স্যার। তাই বলছিলাম, আসুন না আমরা সবাই মিলে পুরীর সম্পর্কটাকে এক সূত্রে বেঁধে দিই। অসম্ভব! শিবানী এখন আমার তরুপের তার, ওকে নিয়ে আমি এখন অন্য খেলা খেলবো। শিবানীর জীবন নিয়ে আমি আর কাউকে খেলতে দেবো না স্যার, আপনাকেও না। ভোটকামি করো না কান্দ, আমার কাছে বাধা দেওয়ার পরিণাম যে কতখানি ভয়ঙ্কর তোমার অজানা নয়। জানি স্যার, কিন্তু আপনিও বোধহয় জানেন না যে নিজের ভালোবাসার অস্তিত্ব রক্ষায় এই সম্মান কতখানি খতরনাক হতে পারে। কান্দ! আমার ছাত্র, শিবানীর প্রতি আমার জীবন থেকে সরে দাঁড়ান। চলে আমিও আপনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। পারলাম না শিবানী, পারলাম না। তো আমার সুখের পথে ওই কাঁটাটাকে এত সমস্যা সেরকম দেখলি উপড়ে ফেলতে পারলাম না।
তোর থাকবে না না আমার এই আশ্রয়টা তোমরা দয়া করে কেড়ে নিও না গো। বলবো না আর কখনো কোনোদিনের জন্য আমি তোমার দাদার সাথে কথা বলবো না। কি করে তার সাথে কথা বলবো? সেই দিনের পর থেকে মানুষটার সঙ্গে এখনো পর্যন্ত আমার একবারও দেখা হয়নি। আমি গোপনদার মুখে শুনেছি সে নাকি দিনের পর দিন শুধু মদ খাচ্ছে। এমনকি 3 দিন হয়ে গেল এখনো পর্যন্ত সে বাড়িতে একবারও আসেনি। ঈশ্বর ঈশ্বর তুমি তাকে এমন শাস্তি দিচ্ছ কেন? অন্যায় করেছি আমি, আমাকে শাস্তি দাও। তার মনে শুধু শান্তি দাও ঈশ্বর, শান্তি দাও। যে মানুষটা তোমাকে এত কষ্ট দিচ্ছে তুমি তারই মঙ্গল কামনা করছো? তুমি ভুল বলছো গোপনদা। তোমার দাদা তো কোনো অন্যায় করেনি, অন্যায় করেছি আমি, দোষ করেছি আমি, তাই তো সাজা তো আমাকে পেতেই হবে গো গোপনদা। কিন্তু তোমার মেয়েটা আমার যে বড় কষ্ট হইতেছে বৌমনি। যাও যাও গোপনদা, যাও প্রকাশদা, তোমরা এক্ষুনি এখান থেকে যাও। তোমরা না গেলে যদি কেউ দেখে ফেলে যে তোমরা আমার সাথে কথা বলছো, তাহলে মা হয়তো তোমাদের অপমান করবে গো। আরে গুরু, তবু তোমাকে আমরা এসব কাজ করতে দেবো না। ওঠো ওঠো, তুমি উঠে পড়ো, আমি তোমার কাপড়গুলো কেচে দিই। গোপনদা, আমি তোমার বাসনগুলো পাইনা দেব। তা হয় না গো প্রকাশদা, তা হয় না। আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, তোমরা এখন এখান থেকে চলে যাও। কখনো না। তোদের এত বড় সাহস আমাকে অগ্রাহ্য করে ওই এই নোংরা মেয়েটার কাজ তোরা করে দিচ্ছে? হ্যাঁ? তোদের আমি সাবধান করে দিয়ে বলছি, এরপরেও যদি তোরা এখানে আসিস, এরপরেও যদি তোরা এই নোংরা মেয়েটার সঙ্গে কথা বলিস, তাহলে তোদের হাতেও আমি কোনো জলস্পর্শ করবো না। এই কথাটা আমি তোদের জানিয়ে দিয়ে গেলাম। মা গো, মা বলো, মা বলো, আর কত সহ্য আমায় করতে হবে? আমি যে আর পারছি না গো মা। দাও না মা, এবার আমাকে তোমার কোলে তুলে দাও না মা, তোমার কোলে তুলে দাও। বাজির মেয়ে বাজির করে থাকবে না তো ভদ্রলোকের ঘরে থাকবে? বলো শিবানী, ওগো, তুমি এসেছো? এতদিন তুমি কোথায় ছিলে গো? বাড়ি আসোনি কেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেবো না। তুমি আবার কে? আমি তোমার স্ত্রী। খবরদার, ওই বিষ শব্দটা তুমি মুখ দিয়ে উচ্চারণ করবে না। আমি তোমার হাতের শাখা লোহা খুলে শিবানীর হাতে পরিয়ে দেবো। তোমার শীতের সিঁদুর মুছে দিয়ে আমি শিবানীর সিঁথিতে পরিয়ে দেবো। না 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 না, তুমি পারো না, কিছুতেই পারো না। আমি তোমার পায়ে ধরে তোমার কাছে অনুরোধ করছি। হ্যাঁ, অনুরোধ করে বলছি, আমার জীবন থেকে এই কলঙ্কটা তুমি কেড়ে নিও না গো, কেড়ে নিও না। শিবানী, ও শিবানী, আমার মতন তুমিও তো একটা মেয়ে। আচ্ছা, তুমি কি পারবে এই সমস্ত কিছু মেনে নিতে? বলো না। তুমি তো আমার বোনের মতো। তোমার বাবা আমাকে মেয়ের স্নেহে একদিন সম্বোধন করেছিল, তাই তো তুমি কি পারবে? বলো না, আমার স্বামীকে কি আমার কাছ থেকে কিনে দিতে পারবে? আমি তোমার কাছে দু হাত পেতে আমার স্বামী ভিক্ষে চাই। না দেবে কি না? আমি কি ভিক্ষে দেবো তোমায়? আমি যে নিজেই ভিখারিনী। আচ্ছা, তুমি ভিখারিনী? তুমি এই পলাশ চৌধুরী জীবনের রানী, আমার ভাবি সহধর্মিনী। কিন্তু পলাশ বাবু, নো কিন্তু, নো আর্গুমেন্ট, এখন শুধু এনজয়মেন্ট। আপনি এখন নেশাগ্রস্ত, তাই এইসব কথা বলছেন। এগুলো কোনোটাই আমার মনের কথা নয়। नशा है प्यार का नशा है, मेरी बात यार मानो, नशे में यार डूब जाओ, रहो ना होश में दीवानो।
বলছি মা? আমি আর বলদা কদিন আগে ওর বাবার মুখ থেকে শুনে এসেছি, ও ভাস্কর বাবুর নিজের মেয়ে না, ভাস্কর বাবুর পালিত মেয়ে। আমার বাবা এই কথাগুলো আপনাকে বলেছে, নিজের মুখে সে বলেছে আমি তার পালিত মেয়ে। আমি কি তার জারজ সন্তান? বাবা, এই কলামুখী, তোর এই নোংরা জীবনটা নিয়ে তুই এখনো কেন বেঁচে আছিস? তুই বিষ খেয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারিসনি? আত্মহত্যা? যা, গঙ্গায় ঝাঁপ দিয়ে কিংবা বিষ খেয়ে তোর এই শরীরটাকে তুই শেষ করে দে। এই গণিকাটাকে এবার ধাক্কা দিয়ে বাদ করে দাও। রাজবানা, যে হাত দিয়ে আমি তোমাকে স্পর্শ করি, সেই হাত দিয়ে ওই জারজটাকে ছুঁয়ে আমার বড্ড ঘেন্না করছে, আমি পারবো না। তাহলে শেষ কাজটা আমিই করি। এই শয়তানি, আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবি না। এই চৌধুরী বাড়ির অন্দরমহল থেকে তুই বেরিয়ে যা। জানো, জানো। আমি নাকি জারজ সন্তান, আমার নাকি কোনো পিতৃ পরিচয় নেই, আমার নাকি কোনো মাতৃ পরিচয় নেই। তাহলে কে আমি? আমি কি আকাশ থেকে মাটিতে ঠিকরে পড়েছি? ওই মাটির উপর থেকে আমি উপরে উঠেছি? আমার তাহলে কি কোনো পরিচয় নেই? আমি কি তাহলে এই সমাজের একটা জঞ্জাল মাত্র? না না, এই অপবিত্র দেহ নিয়ে আমি আর কিছুতেই বেঁচে থাকতে পারবো না। তাহলে সমস্ত সমাজের মানুষগুলো চিৎকার করে শুধু আমাকে বলবে, আমি জারজ নই, আমি জারজ নই। আমি এই অভিশপ্ত জীবনটা কিছুতেই রাখতে চাই না। এই কলঙ্কিত জীবনটা কিছুতে জেনে জেনে শেষ করে দিতে চাই। তাই আমার কলঙ্ক বুঝতে ওই মা গঙ্গার বুকে ঝাঁপ দিয়ে আমার এই অপবিত্র শরীরটাকে চিরদিনের জন্য শেষ করে দিতে চললাম। এই বুকে আর কত সহ্য করবো? 25 বছর আগে সেই পাইটিটা আমার জীবনে ক্ষত সৃষ্টি করেছে, তারপর আমার ক্ষত সৃষ্টি করেছে আমার মেয়ে শিবানী। এই এত আঘাত সহ্য করে কি বেঁচে থাকা যায়? আমি আর পাচ্ছি না, আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। না, এই অভিশপ্ত হার আর ঘুমোর আমি গঙ্গার জলে বিসর্জন দেবো। এগুলো যেমন দেবীর জীবনে একটা অভিশপ্ত জীবন হয়ে উঠেছে, তেমনি দুর্বিষহ করে তুলেছে আমার জীবনটাকে। দেবীর জীবনে অশান্তি ডেকে এনেছে আমার বেশ দিবানি। সেই লজ্জায় আমি ভাস্কর বাবুর সামনে দাঁড়াতে পারি না। আমি বুঝতে পারিনি এগুলো দেবীর জীবনে বিপর্যয় ডেকে আনবে। তাহলে এগুলো আমি দেবীকে দিতাম না, এগুলো আজ আমি এখনই গঙ্গার জলে ফেলে দেবো। আরে আরে ভাস্কর বাবু বলে মনে হচ্ছে, ভাস্কর বাবু, আরে ও ভাস্কর বাবু, ওগুলো আপনি কি ফেলতে যাচ্ছেন? এই অভিশপ্ত ঘুমুর আর হার। ভাস্কর বাবু, এই হার আপনি কোথায় পেলেন? দেবীর মায়ের কাছে। কিন্তু এই হার দেবীর মায়ের কাছে এলো কি করে? কিন্তু আমার স্ত্রী লাবণ্যের হার। আজ থেকে 25 বছর আগে কাশিতে আমার স্ত্রীর গলায় ছিল। কি নাম বললেন? লাবণ্য। লাবণ্য? ও মাই গড! এই হার এবং এই হার আর ঘুমুর নিয়ে যে শিশুটিকে নিয়ে মহিলা আমার কাছে এসেছিলেন, তিনি আপনার স্ত্রী। তার মানে আপনি দেবীর বাবা। কি বললেন ভাস্কর বাবু? দেবী আমার মেয়ে? সত্যি সত্যি ভগবান তুমি আছো। বিজয় বাবু, ভাস্কর বাবু,
আপনি কি বলতে পারেন কোথায় আছে আমার দেবীর মা? লাবণ্য, আজ থেকে 25 বছর আগে আজ থেকে 25 বছর আগে আমার কোলে তুলে দিয়ে দেবীকে আমার কোলে তুলে দিয়ে তিনি চলে গেছেন অমৃত লোকে। লাবণ্য, তুমি যেখানেই থাকো তুমি আমাকে ক্ষমা করো, আমাকে দেবীর কাছে নিয়ে চলো ভাস্কর। দেবীর জন্য, দেবীকে দেখার জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে পড়েছে। দেবীও ভালো নেই বিজয় বাবু, জন্ম পরিচয়হীনতা জন্ম পরিচয়হীনতার তীব্রতাপে সে এখন করতে বলেছে। না, ভাস্কর বাবু, না, আমি তার মাথায় মিথ্যে পরিচয়ের ছায়া দেব। আমি তাকে কাছে রেখে বলবো, ওরে দেবী, তুই পরিচয়হীনা নয়, তুই আমার মেয়ে। আমি তোর বাবা। চলুন তাহলে এখনই চলুন আমার সঙ্গে, চলুন, চলুন ভাস্কর বাবু, চলুন। আমি আত্মহত্যা করবো না, আমি এই চারু সন্তান হয়ে এই দেবী এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার দিদি জানলে দাঁড়া দিদি। আমার পিছু দাদা, আমি কারো কোনো কথা শুনবো না। কি করছিস দিদি? তুই শান্ত হ দিদি, শান্ত হ। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে পবিত্র, আমাকে তুই মরতে দে ভাই, আমাকে মরতে দে। কেন মরবি রে? তার উপর তুই অভিমান করে আমাদের চলে যেতে চাইছিস রে দিদি? বল রে। জানি না রে ভাই, আমি জানি না। দয়া করে তুই আমাকে ছেড়ে দে ভাই, আমি ওই গঙ্গায় বুকে ডুবে মরবো। তুই একা কেন মরবি রে দিদি? চল আমরা ভাই বন্ধু জনে একসঙ্গে ডুবে পড়ি। না, না রে ভাই, না, তোদের কারো কোনো কথাই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করবো না। আজ আমি মরবো, কারণ আমি যে পয়সা নিনি, আমি যে গরিকা, আমি যে পাইনি, আমি না দিদি না, তুই বাইজি নোস। যারা বলেছে তারা ভুল বলেছে, তুই বাইজি নোস রে। ভুল। আমার জীবনটা আজকে ভুলে আজ আমার জীবনটা শুধুমাত্র ভুলেই পড়ে গেছে রে ভাই। আমার কোনো জন্ম পরিচয় নেই, আমি যেন একটা জানাত সন্তান। তাই তো আমার শ্বশুরবাড়ির লোকরা আমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার স্বামী যে আমাকে খুব ভালোবাসতো, বারবার শুধু আমাকে সেই প্রথম দেখার স্মৃতির কথাটা বলতো। তার কাছে বিবর্ণ হয়ে গেছে আমার সেই ভালোবাসার স্মৃতি, তার মন থেকে মুছে গেছে প্রথম দেখার সেই মুহূর্তের স্মৃতি। দাঁড়া, ভুলতে পারছি না। দাঁড়া, ভুলতে পারছি না। শিবানীকে দেখার সেই প্রথম স্মৃতিটা আমি কিছুতেই ভুলতে পারছি না। শিবানীকে যে আমি ভালোবেসেছিলাম, আজও ভালোবাসি, কিন্তু শিবানী আমার জন্য কি তার মনে একবারও কাঁদছে না? সে কি বুঝতে পারছে না তার জন্য একটা মন শুধু নীরবে নিভৃতে কেঁদে যাচ্ছে? শিবানী! হ্যালো, 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 কে? আমি শিবানী, জয়দীপ, আমার নাম বিপদ। তুমি কোথায় শিবানী? তুমি কেন আমার সঙ্গে যোগাযোগ রাখোনি? জয়দীপ, আমার যে বড় বিপদ, আমি পাখির কাছে বন্দী হয়ে আছি। কে তার আর এত সাহস যে তোমাকে বন্দি করে রাখে? তার নাম বলো। তার নাম গুঞ্জন রায়। গুঞ্জন রায়? হ্যাঁ, শয়তানটা আমাকে পলাশবাবুর বাড়িতে নজরবন্দি করে রেখেছে। আমাকে তুমি বাঁচাও জয়দীপ, আমাকে বাঁচাও। শিবানী, তুমি নিশ্চিন্তে থাকো শিবানী, আমি এক্ষুনি আমি গাড়ি নিয়ে আসছি। তুমি বাড়ির পিছনে অপেক্ষা করো, কিন্তু সাবধান, শয়তান গুঞ্জন রায় যেন খবর না পায়। আমি এক্ষুনি আসছি শিবানী, আমি এক্ষুনি আসছি। জয়দীপ আসছে, আমার জয়দীপ আসছে। এই গুঞ্জন রায়ের গাড়ো থেকে
এখন বাড়িতে নেই, তাই আমি পেছনে দরজা দিয়ে পালিয়ে যাবো। আমি পালিয়ে যাবো। আপনি কোথায় পালাবেন? এই কি আপনি? পলাশের জীবন থেকে দেবীর ছায়াটা সরে গেছে। আমি পলাশের বিয়ে দেবো। না, কখনো না। আরে না কেন শিবানী? পলাশের খাবার টেবিলে পৌঁছে দেওয়ার জন্য আমি তৈরি করেছি। এই রান্নাটা কেমন হলো? এবার টেস্ট করে দেখা দরকার। দীপালি, শিবানী, শিবানী তোর বয়স তবে মার্কেটিং করতে যাচ্ছে। না, জানো শিবানী, জানো শিবানী, আমার বৌদি বলে একটা দারুণ মেয়ে ছেলে। শুধু সম্পত্তির লোক। শুধু সম্পত্তির লোভে আমি ওকে বিয়ে করেছিলাম। দাদা দীপালি তো পুরানো হয়ে গেছে। আমি কি শুনলাম? তোর বড় শয়তান। আপনি এখানে যাবেন কি? আপনি এখানে যাবেন কিনা? কি করে যাবো? এবার তো তোমার পালা। এদিকে খেতে চেয়েও খেতে পাইনি, তাই মিথ্যে বললাম যে ওকে বাড়ি থেকে আউট করে দিয়েছি। হে ভগবান, আমি এত বড় ভুল করেছি। জানোয়ার, জানোয়ার, তুই এত বড় শয়তান, তুই দেবীদের সর্বনাশ করেছিস। আমি ছাড়বো না, কিছুতেই না। এটাই তো আমি চাই। তুমি গোপনদা যদি খবর না পাঠায়, গোপনদা যদি আমাকে খবরটা না পাঠাতো, তাহলে আমি আমার চোখের সামনে তোমার এই স্বরূপটা দেখতে পেতাম না। শিবানী, দীপালি, এই, এই, আমার নাম উচ্চারণ তুমি খবরদার আমার নাম উচ্চারণ করবে না। তুমি একটা লম্প, তুমি একটা চরিত্রহীন। জানো, তোমার সমস্ত খবর আমি আমার মাকে গিয়ে এক্ষুনি বলবো। আমি যদি ভগবান হতাম, তাহলে কি তোর এই দারুণ মেয়েটাকে বিয়ে করতাম? আমি যদি ভগবান হতাম, তাহলে তোদের চৌধুরীকে এখান থেকে পুরো ঘোড়া করে দিয়ে ওই কলকাতার মধ্যে 5 টাকা হোটেল বাড়ির মালিক হতে পারতাম। যাবি, বিয়ের 6 মাসের মধ্যে তোর শুয়োরের বাচ্চা সাথে খাবি না। রাজীব চৌধুরীকে পৃথিবী থেকে খালাস করে দিতে পারতাম। তোকে এই বলি, এই বুড়ি, তার আগে তার আগে তো সমস্ত সম্পত্তি আমার হাতে তুলে দে। বাপ দেবে। বাপ দেবে রে খালি। চল, বাজারে বাড়ি চল। সব কাগজপত্র আমি ওখানে ready করে রেখেছি। চল। তোর জন্য আমিও হাসপাতালে বেড রেডি করে রেখেছি। আমি তোকে খোয়া বলে। আমার ব্যবসা লাচে উঠেছে। তুই আমাকে আমার মায়ের গায়ে হাত তুলেছে। তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস। তোর বাবাকে খুন তোর বাবাকে খুন করেছে ও। সুন্দর নয়। কুন্দন রায়, বাবু, পলাশবাবু, আইন নিজের হাতে নেবেন না। আইন নিজের হাতে নেবেন না। পিস্তলটা মারবে। পিস্তলটা আমাকে দিন। ওকে শাস্তি দেবে আইন। ওকে শাস্তি দেবে আইন। পোকা, তুই, তুই নয়, আপনি বলুন। প্রকাশ, ম্যাডাম, ম্যাডাম, আমার নাম সুপ্রকাশ চট্টোপাধ্যায়। আমার নাম সুপ্রকাশ চট্টরাজ। CID ইন্সপেক্টর। সিআইডি আপনার স্বামী রাজীব চৌধুরী আপনার স্বামী রাজীব চৌধুরী ঘুরে তদন্ত করতে আপনাদের বাড়িতে রাধুনির কাজ নিয়ে ঢুকেছিলাম। আজ আমার আজ আমার কাজ শেষ। তরুণ গুঞ্জন বাবু, চলুন গুঞ্জন বাবু। এই গুঞ্জনটাকে ধরে গুঞ্জন নাইকে ধরা এত সহজ নয়। আমার সামনে থেকে পালাতে পারবি না রে শয়তান। আমার নাম গোপন কর। এবারে কেয়ারটেকার। এই বাড়ির কেয়ারটেকার। চলুন, চলুন। দাঁড়ান ইন্সপেক্টর। দাঁড়ান ইন্সপেক্টর। ওটাকে নিয়ে যাওয়ার আগে, সম্পত্তিকে নিয়ে যাওয়ার আগে ওই খুনি নম্বরটা ওই খুনি লম্পটটাকে নিয়ে যাবার আগে ওর যে একটা দেওয়ার জিনিস, সেটা আমি ওকে ফেরত দিতে চাই। কি ফেরত দিবি রে মা? মা, আমার এই শীতের সিঁদুরটা। আজ আমি আমার এই শীতের সিঁদুরটা মুছে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম।
দেবী জন্ম পরিচয় কিনা নয়। তুই কি বলছিস জয়দীপ? ওর পিতৃ পরিচয় আছে। কে দেবীর বাবা? কে কে দেবীর বাবা? আমি 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 হতভাগ্য বিজয় গোস্বামী। তার মানে শিবানী আর দেবী দুই বোন? শুধু তাই নয় পলাশ, শিবানী আমার বাগদত্তা। ও মাই ও গড। মাই গড! শিবানী, তুমি আমাকে ক্ষমা করো। আর জয়দীপ, তুইও আমাকে ভুল বুঝিস না। দুজনের চক্রান্তে আমি এতদিন ভুল পথে হেঁটেছিলাম। আমিও ভুল করেছি। আমিও ভুল করেছি শুধুমাত্র একজন ঘুমুরের জন্য। আমার ঘরের লক্ষ্মীকে আমি বিসর্জন দিয়েছি। ওই শোকে আমার দেবী পাগল হয়ে গেছে। হ্যাঁ রে বাবা। হ্যাঁ রে পলাশ, চলো বাবা। তোর কাছে চরম আঘাত পেয়ে দেবী মানসিক ভারসাম্য হারিয়েছে। দেবীকে তুই বাঁচা পলাশ। পলাশবাবু, আপনি তাড়াতাড়ি আসুন। বাবা, বাবা, তুমি এসো, তোমার সাথে আমার কথা আছে। বাবা, তুমি এসো। চল চল। কি হলো পলাশ? দেবীর সামনে আমি কোন মুখে দাঁড়াবো রে জয়দীপ? আমার ভিখারি হয়ে দাঁড়াবি। হ্যাঁ, তোর পিছনে আমিও যাবো রে হতভাগা। আমিও বৌমার সামনে হাত পেতে বলবো, ওরে বৌমা, আমিও ভুল করেছি। তুই আমাকে ক্ষমা কর বৌমা। তুই আমার সঙ্গে ঘরে ফিরে চল মা। আমার সঙ্গে তুই ঘরে ফিরে চল। চলো বাবা, দেরি করে লাভ নেই। চলুন, আমরা সবাই মিলে যাই। আমি যতক্ষণ না আমি ক্ষমা চাইছি, আমি আর মানসিক শান্তি পাবো না। আমি তাকে গিয়ে বলবো, দেবী তুমি বাইচি নও, তুমি আমার হৃদয়ের রানী। দেবী, দেবী। দেবী। দেবী, হ্যাঁ দেবী। এই দেবী, কথা বল মা। কথা বল না মা, কথা বল। কথা বল না। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? তুই কি পাথর হয়ে গেছিস? কথা না। কথা না বলিস? একটু কাঁদ না, একটু কাঁদ। আমাকে ক্ষমা করো। কাঁদ না একটুখানি, কাঁদ। ওরে মা, তুই কথা বল না রে মা, কথা বল। দিদি, আমাকে তুই ক্ষমা কর বৌমা। দিদি, আমি তুই কথা বল দিদি না, আমি তোকে ভুল বুঝেছি মা। তুই কথা বল দিদি রে, দিদি রে। তোর শাশুড়ি এসেছে, তোর শাশুড়ি কাঁদছে, মাস্টারমশাই কাঁদছে, ভাই কাঁদছে। কথা বল দিদি, কথা বল। এই দিদি, দিদি, ও কি রে? তুই শাখা সিঁদুর কি দেখছিস? আমি তো শাখা সিঁদুর কেড়ে নিইনি রে দিদি। আমি কেড়ে নিইনি, বিশ্বাস কর, আমি কেড়ে নিইনি। তোমার সব বিদায় চেষ্টা। তোমরা সবাই বৃথা চেষ্টা করছো। দেবী কথা বলবে না। কেন? আমি ডাক্তার হিসেবে বুঝেছি। আমি ডাক্তার হিসাবে বুঝেছি, পলাশের ব্যবহার অত্যাচার। পলাশের ব্যবহার, আচার আচরণ ওর মনে একটা গভীর ক্ষত সৃষ্টি করেছে। জয়, তাই পলাশের প্রতি ওর অভিমানে ও বাকরুদ্ধ হয়ে গেছে। তাহলে কি হবে জয়? এদিকে কথা বলতে পারে না। দেবীকে কথা বলতে পারে একমাত্র পলাশ। সে যদি এসে দেবীকে তার ভালোবাসার কথা বলতে পারে, তাহলে হয়তো দেবী সুস্থ হয়ে যাবে। তা না হলে তার শেষ পরিণতি ও পাগল হয়ে